প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার প্রতিদিনের আয়োজন দৃষ্টিকোণে। দর্শক, আজ আমরা কথা বলতে চাই স্বাধীনতার ৪৫ বছর, দেশ এগিয়ে কতদূর। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন প্রফেসর ডক্টর শাহেদা, বিশিষ্ট শিক্ষাবিদ ও আহ্বায়ক গর্ব বাংলাদেশ। দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে, আলোচনাকে খুব বেশি সমৃদ্ধ করবেন, আপনাদের মতামত জানি সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা স্বাধীনতার বিজয় দিবস আমরা উদযাপন করলাম এবং স্বাধীনতার ৪৫ বছর অতিক্রান্ত হলো, আমরা ৪৬ বছরে পা রেখেছি। ঠিক এই সময় এসে, যখন এই বর্ষপূর্তিতে বা এই সময়টিতে এসে আমাদের অতীতের দিকে ফিরে তাকিয়ে নানা রকম হিসাব নিকাশ করতে হয় যে ৭১-এর আমাদের মূল লক্ষ্য কী ছিল এবং সেই লক্ষ্যগুলো কতটুকু পূরণ হয়েছে আজকের এই দিনে এসে। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা, স্বপ্নের জায়গাটুকু, সেটা আমরা কতটা পূরণ করতে পেরেছি তার হিসাব নিকাশ চলছে। আজকেও এই ধরনের আমরা হিসাব নিকাশ বা তার একটু বিশ্লেষণ শুনতে চাই। প্রফেসর শাহেদা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার দৃষ্টিতে এই ৪৫ বছরে বাংলাদেশ কতটা অর্জন করেছে, কি পেয়েছে, কি পাবার কথা ছিল? ধন্যবাদ আপনাকে। আর আপনার মাধ্যমে এই মোহনা টিভির সব দেশ বিদেশের সব দর্শকদেরকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো ওই ৭১-এ অনেক ছোট ছিলেন যদি জন্মে থাকেন। আমার যুদ্ধ দেখার সুযোগ হয়েছে। আমি তখন মাত্র ঢাকা কলেজে সর্বকনিষ্ঠ প্রভাষক হিসেবে চাকরি শুরু করেছি। সেটা অবশ্য যুদ্ধের আগে মার্চের ১ তারিখে আমি চাকরিতে জয়েন করেছি। তো যুদ্ধ আমি দেখেছি এবং বঙ্গবন্ধুর একটি ভাষণের উপরে বেস করে পুরো ৯ মাস যুদ্ধ চলেছে। এবং প্রথম যখন যুদ্ধ শুরু হলো মার্চের ২৬ তারিখে, তখন কিন্তু বাংলাদেশিরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল দিক নির্দেশনা পাচ্ছিল না, যে যেদিকে পারছিল যুদ্ধ করছিল, কারণ যুদ্ধটা ২৫শে কাল রাত্রে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় তারা রাখে। ২৫শে মার্চ তারিখে সেই কাল রাতে সেই ট্যাঙ্ক চালিয়ে দিয়ে যুদ্ধ করতে বাধ্য করে, তখন আর কোনো উপায় নেই, স্বাধীনতা যুদ্ধ করতেই হবে। তবে আমরা যেটা দেখেছিলাম তখন যে ১৫-১৬ বছরের ছেলেরা যারা পুলিশে ছিল, আর্মিতে ছিল, যারা রিভল্ট করেছিল তারা তো ছিলই, প্রাপ্তবয়স্ক যারা ছিল তারা তো ছিলই। এমনকি ১৫-১৬ বছরের ছেলেরা মা বাবাকে না জানিয়ে যুদ্ধে চলে গেছে, কারণ মা বাবাকে জানালে যেতে দেবে না। এবং আমার দেখা সেই গেঞ্জি লুঙ্গি পরে এই আমাদের ছেলেরা ট্রেনিং নিয়েছে। এবং এখন তো আগেকার ফুটেজ এবং আগেকার ছবিতে আমরা সেটা দেখতে পাই যে তারা কিভাবে ট্রেনিং নিয়েছে এবং কিভাবে তারা যুদ্ধে গেছে। তো সেই যেটা আপনার প্রশ্ন, যেটা যে সেই ৭১ থেকে আজকে ২০১৬ দেশ অনেকটা এগিয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তখন সারা তৎকালীন ইস্ট পাকিস্তানকে একটা গ্রাম মনে হতো। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ইসলামাবাদ থেকে নেমে যখন এখানে প্লেন থেকে নামা হতো, মনে হতো যেন একটা শহর থেকে গ্রামে আসলাম। তখন ইস্ট পাকিস্তানের অবস্থা এমন ছিল, কারণ ইস্ট পাকিস্তানকে সেরকমই রাখতে চেয়েছিল ওয়েস্ট পাকিস্তান। এবং সেই জন্যই কিন্তু বঙ্গবন্ধুর ৬ দফা, আমরা যদি ৬ দফার দফাগুলো পড়ি, তাহলে সেই জন্যই ৬ দফা, যে ওই দিকটা হচ্ছে ডেভেলপ হচ্ছে, ওই দিকটা দিন দিন ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আমাদের ইস্ট পাকিস্তান বা এখন যেটা বাংলাদেশ, সেটার কোনো পরিবর্তন নেই। না মানুষের ভাগ্যের পরিবর্তন, না অর্থনৈতিক বন্টনের পরিবর্তন, কোনোটারই পরিবর্তন নেই, এবং সেটার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছিল না। বিশেষ করে যখন বঙ্গবন্ধু ওভারঅল মেজরিটি পেলেন 1970 ইলেকশনে এবং MNA হলেন, এবং দুই পাকিস্তান মিলিয়ে, ইস্ট ওয়েস্ট পাকিস্তান মিলিয়ে যখন উনি হাইয়েস্ট পেলেন এবং প্রাইম মিনিস্টার হওয়ার হলেন, তখনই তাদের মাথায় বাজ পড়ল। তারা ইস্ট পাকিস্তানকে শাসন করে ওইখানে নিয়ে তারা বড় বড় করবে, ইসলামাবাদ বানাবে, লাহোর বানাবে, কিন্তু ইস্ট পাকিস্তানে কিছু থাকবে না। এবং তখনকার আওয়ামী লীগ যখন মেজরিটি ভোট পেল, তখন সেটা আবার তাদের সহ্য হয় না, তখনই টালবাহানা এবং তখন সেই তথাকথিত রাউন্ড টেবিল কনফারেন্স এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনা, এগুলো সব নাটক শুরু হয়ে গেল। বাট অ্যাকচুয়ালি ভিতরে তারা চেষ্টা করছিল যে কিভাবে বঙ্গবন্ধুকে দাবিয়ে কিভাবে তারা এটাকে ম্যানেজ করবে। তো সেটা আমাদের চোখের সামনে সব কিছু দেখা।
এখন যেটা হচ্ছে যে এই 2016 সালে এসে আমরা দেখি যে অনেক এগিয়ে গেছি আমরা। তো এখানে অর্জন কার সেটা বলা মুশকিল, কারণ মানুষ যেখানেই থাকবে মানুষের প্রয়োজনেই কিন্তু এগোবে। একসময় মানুষ বনে গুহায় জঙ্গলে বাস করত, সেই মানুষগুলো কিন্তু এখন আর, বা তাদের উত্তরসূরিরা কিন্তু আর বনে জঙ্গলে বাস করে না, তারা কিন্তু ইমপ্রুভ করে গেছে। কেউ করাক আর না করুক, প্রয়োজনেই তারা ইমপ্রুভ করে। তাহলে আমাদের দেখতে হবে যে আপনার যেটা মূল প্রশ্ন, যে আমাদের কি চেয়েছিলাম আমরা আর কি পাচ্ছি, কি হচ্ছে। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছি। একটা পৃথিবীর মানচিত্রে এক খণ্ড মাটি যেটা বাংলাদেশ এবং একটা পতাকা। কিন্তু আজ যেই স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? ধনী গরিবের বৈষম্য আজকে যদি নতুন করে দেখেন, যদিও সরকার দলীয় সংসদ সদস্য আছেন এখানে, নতুন করে যদি দেখেন, আমি কিন্তু কোনো দলকে বলবো না, আমি একদম সেই 15ই আগস্টের সেই মানে অভিশপ্ত রাত থেকে নিয়ে আজ পর্যন্ত যেটা আমি বলবো, যে প্রতিটি রাজনৈতিক দলের সময় দেখা গেছে যে এক একভাবে শোষণই চলছে, এই দেশের মানুষের উপরে শোষণই চলছে, এবং এই দেশের মানুষের যেই চাওয়া, যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূরণ হয়নি। বড় বড় বিল্ডিং হয়েছে এক সময়কার, যেটা অন্ধকার ইস্ট পাকিস্তান মনে হতো, সেখানে বিরাট বড় বড় স্কাই স্ক্রেপার্স, বড় বড় কংক্রিট বিল্ডিং হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের কাছে, মানুষের সেই স্বাধীনতা আজও পায়নি। মানুষ আজও সেই ওই বৈষম্যের কাছে বন্দী, দুর্নীতির কাছে বন্দী, তথাকথিত মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধাদের দৌরাত্ম্যের কাছে বন্দী। জি, আপনাকে ধন্যবাদ। ফিরে আসবো আপনার কাছে আবারও। ডক্টর হাবিবে মিল্লাত, যে আলোচনা সূত্রপাত করতে গিয়ে যে আপনি বলছিলেন যে 71 পূর্ব পাকিস্তান, আজকে যে বাংলাদেশ, সেটি একটি প্রদেশ ছিল, গ্রামের মতো ছিল। আজকে আমরা দেখছি যে এখানে বড় বড় অট্টালিকা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, আলোকময় আলোকসজ্জা হচ্ছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা অর্থনৈতিক পরিবর্তন বলছি, কিন্তু প্রকৃতার্থে মানুষের যে তার যে অধিকার, রাজনৈতিক যে অধিকার, সেগুলো কতগুলো পেয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। আজকে 17ই ডিসেম্বর, গতকালকে আমরা আমাদের 46তম বিজয় দিবস পালন করেছি। আমরা প্রথমে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটু ডক্টর শাহেদা বলেছেন যে তার একটি ভাষণের উপর নির্ভর করেই আজকে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ, স্বাধীনভাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ হয়েছে। যে 30 লক্ষ মুক্তিযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে আমাদেরকে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, কিংবা 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, তাদেরকে আজকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। পৃথিবীর ইতিহাস যদি দেখেন, সেটা যে কোনো দেশের ইতিহাস হলেই চলবে। আপনি মনে করেন যে গুহায় একসময় লোকজন সত্যি বাস করত, কিন্তু সে সময় দুনিয়াটা ওরকমই ছিল। এর জন্য কারো কারো ভীষণ দরকার হয়, কারো কারো নেতৃত্ব দরকার হয়, কারো কারো যোগ্য নেতৃত্ব। যে দেশের যত নেতৃত্ব, যে দেশের যত ভিশনারি লিডার থাকে, সে দেশ তত দ্রুত এগিয়ে যায়। আপনি বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশ আজকে 45 বছর পার করছে। আমরা প্রতি বছর পর পর, 5 বছর পর পর একটা করে নির্বাচন পাওয়ার কথা, পাই না। অবশ্য যে সমস্ত সামরিক সরকাররা ছিল তারা দেয়নি। তারপরে যদি হাতের মোটা দাগে ধরি, 10 বার নির্বাচন হয়েছে, 10 বার সরকার পরিবর্তন হয়েছে, অথবা একই সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। আপনাকে চিন্তা করে দেখতে হবে তাদের সময়টিতে কার সময় কি উন্নয়ন হয়েছে। আমরা ঠিকই, যদি আমরা 75 পরবর্তীকাল থেকে শুরু করি, বা 71 পরবর্তীকাল থেকে শুরু করি, 71 পরবর্তীকালে সত্যি কথা যা পড়েছি ইতিহাস থেকে, আর এই টিভি টক শো শুনে যা জানি ইতিহাস, ওই বয়সটা এমনই ছিল যে দুর্ভাগ্য বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনাটি, যেটি হচ্ছে আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা হয়তো আর কোনোদিন ঘটবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তাতে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কারণ তখন আমরা খুবই ছোট ছিলাম। এই দুঃখবোধটা সবসময় থাকবে, এবং সেই বীরশ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযোদ্ধা, তাদেরকে সবসময় আমরা এদেশের শ্রেষ্ঠ সন্তান বলে সবসময় আমরা গর্ব অনুভব করব। তাদের আত্মত্যাগের জন্য আজকে আমাদের এখানে আসা। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ যখন 71-এ স্বাধীন হয়, 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন, বাংলাদেশে কি ছিল? বাংলাদেশে না ছিল রাস্তা, না ছিল স্বাস্থ্য ব্যবস্থা, না ছিল কলকারখানা, সমস্ত কিছু ধ্বংস করে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের যে সমস্ত সঞ্চয় ছিল সেটা নিয়েও দেশ ছেড়ে চলে গেছে। সুতরাং যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে দাঁড়িয়ে দেশকে তিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে মানুষকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কিন্তু বাংলাদেশের
এই প্রতি বিপ্লবীরা, তখনকার জাসদ এবং পাকিস্তানপন্থী জামাত বিএনপি লোকেরা আবারও পাকিস্তান গড়ার স্বার্থে অথবা এই অর্জনকে যাতে বিনষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারপরও বঙ্গবন্ধু চেষ্টা করছিলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে খাদ্য দেশ থেকে ফিরিয়ে নেওয়া বিভিন্ন ঘটনা ঘটেছে। তারপরে যখন তারা দেখছে কোনো ভয়ে পেরে উঠছে না, সর্বশেষ অস্ত্র হলো মানুষকে মেরে ফেলা। ৭৫-এর সেই কালরাত্রিতে 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়। ভেবেছিল তারপর সামরিক শাসকরা এবং বেসামরিক লেবাসে যে সমস্ত শাসকরা এসেছিল, আপনি দেখেন তাদের কোনো ভিশন ছিল না, তাদের কোনো মানুষের কাছে কমিটমেন্ট ছিল না। তারা উর্দি পরে দেশ শাসন করত, পরে উর্দি ছেড়ে সাদা পোশাকে আসতো, কিন্তু তাদের মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই। এরশাদের আমলে কিছুটা রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, তবে দুর্নীতিতে সে সর্বচেষ্টা এখনো সবাই জানি আমরা। এরপর বেগম খালেদা জিয়াউর রহমান আসলেন, এর আগে ছিলেন তিনি, আগে জিয়া রহমান, সেই সময় খাল কাটাতে ছাড়া তিনি কুমির আনা ছাড়া কোনো কাজ করেছেন বাংলাদেশের কেউ দেখেনি আসলে। আর ছোটখাটো যে রুটিন ওয়ার্ক সেগুলো হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয়, বাংলাদেশের প্রবৃদ্ধি কোনোটাই সেই সময় বাড়েনি। এমনকি 2000 এরপরে বেগম খালেদা জিয়া 91 পরবর্তীকালে ক্ষমতায় আসলেন। সে সময় কোনো সুনির্দিষ্ট ভিশন ছিল না, সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বলতে পারি যে আমরা 2015 সনের জুলাই মাসে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে করেছি। আমরা আওয়ামী লীগ বলতে পারি আমরা এই দেশটাকে স্বপ্ন দেখাচ্ছি 2021 সনের মধ্যে এটা একটি উচ্চ মধ্য আয়ে পরিণত করব। আমরা বাঙালিদের স্বপ্ন, এই দেশের মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি এবং বিশ্বাস করতে সক্ষম হয়েছি উন্নত সমৃদ্ধ হবে 2041 সনে। কিভাবে? আপনি যদি গত এই সরকারের ক্ষমতার 8 থেকে এখন পর্যন্ত দেখেন, জিডিপি গ্রোথ আপনি যদি দেখেন 6.2 থেকে শুরু করে এবার 7-এ পৌঁছাবে। চীন ছাড়া বাংলাদেশের জন্য এটি একটি বিরল ঘটনা সারা পৃথিবীর জন্য। ইউরোপ আমেরিকায় 1-2% জিডিপি গ্রোথ। আপনি যদি পার ক্যাপিটা ইনকাম দেখেন, গত 8 বছরে বিশ্ব ইতিহাসে একটা বিস্ময় যে 440 থেকে $1500 ছুঁই করছে। কোন দেশে এই ধরনের ঘটনা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে আমরা আগেই। আপনি যদি বিদ্যুতের কথা চিন্তা করে দেখেন, সেই বিদ্যুৎ 3200 থেকে আমরা কয়েকদিন আগে বিদ্যুৎ উৎসব করেছি 15,000 মেগাওয়াটে। ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের কথা যদি দেখেন, 3.5 লক্ষ বর্গ মাইল কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, ব্রিজ কালভার্ট তৈরি হয়েছে, বিনামূল্যে জানুয়ারির 1 তারিখে শিশুদেরকে বই দেওয়া হচ্ছে। আপনি যদি এভাবে একটার বা স্বাস্থ্য সেবায় 12,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, হাসপাতালের বেড 10,000 বাড়ানো হয়েছে, 12,000-এর বেশি ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, 15,000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে, আরো 10,000 নার্স নিয়োগ দেওয়ার পথে আছি। বাংলাদেশকে অবশ্যই একজনকে নেতৃত্ব, শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশের নেতৃত্ব যদি সঠিক থাকে তাহলে অবশ্যই দেশ এগোবে। না হলে আমাদের চেয়ে একই দিনে পাকিস্তান এবং ইন্ডিয়ার জন্ম হওয়া সত্ত্বেও ইন্ডিয়া কত দূরে এগিয়ে গেছে, আর পাকিস্তান শুধুমাত্র শুক্রবার মসজিদে বোমা মেরে মানুষ মারবে, শনিবার দিন হয়তো মসজিদে নামাজ পড়তে যায় মুসল্লি গুলি খেয়ে মারা যাবে, এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। সুতরাং দেশের নেতৃত্বের অবশ্যই এক উন্নয়ন হচ্ছে বা উন্নতি হচ্ছে, কিন্তু পাশাপাশি আরেক ক্ষেত্রে সব সূচকে বাংলাদেশ এগিয়ে, যে বৈষম্য বাড়ছে, সম্পদ কক্ষিগত হচ্ছে কিছু মানুষের হাতে, সাধারণ মানুষের তার যে রাজনৈতিক নানা রকম প্রশ্ন আছে। আপনার 22 পরিবার পাকিস্তানে বলেছেন, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। ধন্যবাদ জানিয়ে বিরতিতে যেতে হচ্ছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো বিরতি শেষে। দর্শক থাকুন আমাদের সাথে। দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বিরতি শেষে আলোচনায় ফিরছি। আপনার কাছে আসতে চাই যে তিনি বললেন হাবিব মিল্লাত যে বর্তমান সময়ের যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং তাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নানা সূচকে দেশ এগিয়ে যাচ্ছে, এবং যারা সমালোচনা করেন তারাও আসলে এই জায়গাটায় একভাবে একমত যে না, এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নানা দিক থেকে। এটি কি মনে হয় না যে এই উন্নয়ন আসলে মানুষের নাগরিকের রাজনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবে সামনে? না, আমি এটার সাথে একমত যে দেশ এগিয়ে যাচ্ছে এবং বিদ্যুতের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে বর্তমান সরকারের অনেক অর্জন রয়েছে এবং প্রশংসা করার মতো অর্জন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং যেগুলো আমাদের মেইন সমস্যা ছিল সেই সমস্যাগুলোতে বর্তমান সরকার খুব ভালো করে নজর দিয়েছেন। এবং যেমন বেসিক চালটা, ডালটা, গরিব মানুষের ঘরে আহার আছে কি না, বিদ্যুৎ, এগুলো আমাদের মেইন সমস্যা ছিল। এগুলা অনেক অর্জন, উৎপাদন সবকিছু মিলিয়ে আমরা, কিন্তু আমাদের আরো করার সম্ভাবনা আছে।
কারণ এখনো আমরা কিন্তু বৃষ্টির উপরে নির্ভর করি, যে বৃষ্টি হবে তারপরে ফসল হবে, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এখন এগুলোকে সব আর বৃষ্টির উপরে নির্ভর করে না। সব ফসল সারা বছরই পাওয়া যায়, বিকজ সেগুলোকে ওইভাবে উৎপাদন করা হয়। সো আমরা হয়তো সেদিকে যাব। প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু আজকে 17 তারিখ, গতকালকেই 16ই ডিসেম্বর ছিল, আমরা আসবো মুক্তিযুদ্ধের ব্যাপারে। মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের মধ্যে আজকে খুব কম মানুষই বেঁচে আছে। আমি আসল মুক্তিযোদ্ধাদের কথা বলছি, যারা সত্যিকারভাবে মুক্তিযুদ্ধ করেছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি অনুরোধ জানাবো বিনীতভাবে, যে ওনার কাছে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা এবং ওনার বাবার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। উনি স্বাধীন দেশের স্থপতি, ওনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। সুতরাং উনি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা চাইব যে মুক্তিযোদ্ধাদের একটা সঠিক লিস্ট হওয়া উচিত, আর সত্যিকারের মুক্তিযুদ্ধ করেছিল। কারণ আমাদের দেশে এখন অনেকগুলো স্তরের মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট আছে। যেমন প্রথম সার্টিফিকেট হলো জেনারেল ওসমানীর দেওয়া সার্টিফিকেট, তারপরে এলো বঙ্গবন্ধু তো বেশি দিন করার সুযোগ পাননি, তারপরেও বঙ্গবন্ধুর আমলে কিছু সার্টিফিকেট হলো। তারপরে আসলো কি, যখন যেই সরকার আসছে তারা সার্টিফিকেট দিচ্ছে। তারা কে সার্টিফিকেট দেওয়ার? এখন একটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে, ওখানে একজন জয়েন্ট সেক্রেটারি বসে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এটা একটা বিষয়। আমরা আজ পর্যন্ত নির্ধারণ করতে পারিনি যে আসল মুক্তিযোদ্ধা কজন, এবং প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ভাতা দিয়ে এগুলা দিচ্ছেন, কিন্তু দেওয়ার পরে উনি তো বাড়ি বাড়ি গিয়ে দেখছেন না যে আসল মুক্তিযোদ্ধাদের বাসায় যাচ্ছে। মুক্তিযুদ্ধ এক ধরনের সংজ্ঞা নির্ধারণ করার প্রচেষ্টা, না সংজ্ঞা এবং ডেফিনিশন যে আসল মুক্তিযোদ্ধা কারা, যারা ওই পারে চলে গিয়ে সম্যক মুক্তিযুদ্ধ করেছিল তারা, নাকি আমাদের মতো যারা এই পারে ছিলাম কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছি। আমরা যেমন আমি যখন ঢাকা কলেজে ছিলাম, আমরা ডাল, চাল, কাপড়, আশ্রয় যেভাবে পেরেছি আমরা তাদেরকে সাহায্য করেছি। তাহলে কি এরা কি মুক্তিযোদ্ধা? তারপরে ধরেন যে যখন পাক আর্মি যখন গ্রামে গঞ্জে যখন করতো, তখন মানে দুগ্ধপোষ্য শিশু চিৎকার করছে, মা তার মুখ চেপে ধরেছে এবং মুখ চাপা অবস্থায় শিশু মারাই গেছে, মা জানেও না, কারণ চিৎকার করলে আর্মিরা টের পেয়ে যাবে। এরা কারা তাহলে? তো এটা একটু নির্ধারণ করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসল মুক্তিযোদ্ধারা কখনোই কিছু চায় নাই, তারা কোনো কিছু নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি এবং আজও তারা কিছু চায় না। খুবই শুধুমাত্র তারা একটা স্বীকৃতি চায়। আমি একটা এখানে উল্লেখ করতে চাই, আমিনুল হক বাদশাহ সাহেব বঙ্গবন্ধুর প্রথম প্রেস সচিব ছিলেন। উনি কিছু বছর দুয়েক আগে লন্ডনে মারা গেছেন। উনি মারা যাওয়ার কিছুদিন আগে ওনার সঙ্গে একটা প্রাইভেট চ্যানেলে একটা টক শোতে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছিল, এবং উনি মুক্তিযোদ্ধা প্লাস বঙ্গবন্ধুর প্রথম প্রেস সচিব। উনি দেশে এসেছিলেন শুধুমাত্র যে মুক্তিযোদ্ধাদের লিস্টে ওনার নাম আছে কিনা দেখার জন্য, কিন্তু মৃত্যুর আগে উনি দেখে গেছিলেন বলে আমার মনে হয় না। কারণ উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গেলেন, দেখলেন যে ওখানে কোনো মুক্তিযোদ্ধাদের লিস্ট নেই, আর যাদের লিস্ট আছে তাদের বয়স মুক্তিযোদ্ধাদের সমান হয়নি, বা কারো কারো বয়স মুক্তিযুদ্ধের সময় 6 বছর, 7 বছর, 8 বছর, এদের নাম লিস্ট। আমি প্রশ্ন করতে চাই, আপনি আজকে মুক্তিযোদ্ধাদের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি, আপনি যেভাবে বলছেন যে ক্যাটাগরিক্যালি মুক্তিযোদ্ধা কারা, তাদের সম্মানিত করা, তাদের মর্যাদা রক্ষা করা, কিন্তু একসময় ছিল যে এই মুক্তিযোদ্ধারাই কিন্তু তাদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করত। রাজনৈতিক বাতাবরণটি এরকমই ছিল যে তারা যে মুক্তিযুদ্ধ করেছে এবং মুক্তিযুদ্ধ করা এক ধরনের তাদের অপরাধ, রাষ্ট্রীয় আপনি যেটা বলছেন, আমি এখন ধরেন প্রতিটি আমলে, আমার এটা সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, আমি কিন্তু সবগুলি আমল দেখেছি, সবই দেখেছি। মুক্তিযুদ্ধ থেকে পরে এই পর্যন্ত সবগুলো পরিবর্তন দেখেছি, সব দল দেখেছি, সবাইকে দেখেছি। এখন যেটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার শঙ্কা হয় এটা, যে তারা আসল কথা, সত্যি কথা কখনো জানবে না। কেন জানবে না? যখন বিএনপি ক্ষমতায় থাকে তারা এমন একটা ভাব দেখায় যে তারা ছাড়া আর মুক্তিযুদ্ধ কেউ, তারাই মুক্তিযোদ্ধা, তারাই দেশ সবকিছু করেছে, অথচ 71-এ বিএনপির কোনো জন্ম হয়নি। বিএনপিতে কিছু মুক্তিযোদ্ধা আছেন, সে ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু বিএনপি দল হিসেবে তো ছিল না। আবার যখন আওয়ামী লীগ আসে, এমনভাবে কথা হয় যে মনে হয় যেন আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধ করেনি। বাট মুক্তিযুদ্ধ করেছে এই দেশের জনমানুষ, এই দেশের 7.5 কোটি লোক মুক্তিযুদ্ধ করেছে। হাতে 2-4-5টা রাজাকার বা মুসলিম লীগ বা জামাত, যারা আমাদের দেশ বিরোধী ছিল, আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, তারা হয়তো করে নাই। আর আপনার কাছে আমরা একটু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ প্রসঙ্গেই আমরা কথা বলছিলাম। এখানে মুক্তিযোদ্ধার যে স্বপ্ন বা তার চেতনাটিও খুব গুরুত্বপূর্ণ। ডক্টর হাবিব মিল্লাত, আজকে যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, একটি শোষণহীন বৈষম্যহীন একটি সমাজতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলাম, উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই জায়গাটিতে আমরা কত দূরে গিয়েছি? এটা মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, যাদের নিয়ে আমরা কথা বলছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, বঙ্গবন্ধুর স্বপ্ন।
এটা শুধু স্বপ্ন নয়, যেটা হচ্ছে যে শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। যে বাস্তবায়ন করতে হলে কিছুটা সময় দিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সেই দায়িত্বটি দিতে হবে। যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তারা যদি বাংলাদেশের দায়িত্বে যদি অর্ধেকের বেশি সময় থেকে থাকে, তাহলে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের সময় যে কাজগুলোর জন্য আমরা মুক্তিযুদ্ধ হয়েছে সেই কাজগুলো তো হবে না, কারণ তারা বিরোধী। মুক্তিযুদ্ধে তারা সরাসরি বিরোধিতা করেছে, দেশকে তারা বাংলাদেশ করতে দিতে চায় নাই। তো সুতরাং মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে যে চেতনা, সেটা শুধুমাত্র। আর সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, 1971 সনে যে সামাজিক অবস্থান আমাদের ছিল, অর্থনৈতিক অবস্থান আমাদের ছিল, রাজনৈতিক পরিস্থিতি 2016 সনে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটা কখনোই অস্বীকার করা যাবে না যে 1971 সনে আমরা যেমন চাইতাম সবার জন্য শিক্ষা, সবার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করা, 1971 সনে আমরা সেটা করতে পাইনি। কিন্তু 2016 সনে কিন্তু আমরা একজন মানুষও না খেয়ে মারা যায় না, এই জননেত্রী শেখ হাসিনার সময়। এই সময় কিন্তু সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আন্ডারে প্রত্যেকটি শতভাগ ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলের বেষ্টনীতে নিয়ে আসা হয়েছে। ড্রপ আউট আছে কিন্তু নিয়ে আসা হয়েছে। 142টি সামাজিক নিরাপত্তা, আপনি অনেক পরিসংখ্যান দিতে পারবেন, আমরাও একমত। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যে সংবিধানের যে মূল ঘোষণা, মূল নীতি, সেই জায়গাগুলো তো আমরা কতটা এগিয়েছি। দর্শক আছেন, আমরা একটু দর্শকের সাথে যুক্ত হতে চাই, ফিরে আসবো, আবার বিরতিতে যেতে হবে। দর্শক বলুন, কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন, পরিচয় দিয়ে আজকের বিষয়ে প্রশ্ন থাকবে। আমার প্রশ্নটা হলো যে আজকের যে বিষয় আপনি উপস্থাপক কথা বলেছেন, কোন এক সময় মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতে দ্বিধা করতো বা ভয় করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের এমন কিছু লোক মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে তারা কিভাবে সার্টিফিকেট পেল, কিভাবে সেই সুযোগ সুবিধা দিচ্ছে। জি, দর্শক বুঝতে পেরেছে আপনার প্রশ্নটি। আপনার এই প্রশ্নটি আমার একটা প্রশ্ন আছে যে আজ মুক্তিযোদ্ধার কোটায় যে সমস্ত সন্তানরা চাকরি পাচ্ছে, মেধাহীন সন্তানরা, মেধাবী সন্তানরা চাকরি পাচ্ছে না, এই ধরনের বৈষম্য কেন? ধন্যবাদ দর্শক, আপনাকে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আলোচনা বিরতি থেকে ফিরে এসে। দর্শক থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, স্বাধীনতার 45 বছর, দেশ এগিয়েছে কত দূর, এই নিয়ে আমরা কথা বলছিলাম। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর হাবিব মিলাদ আপনার কাছে ছিলাম, কথা বলছিলাম বৈষম্য নিয়ে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে বৈষম্য শুধুমাত্র আমরা বুঝি পুরুষদের নিয়ে, আমরা কিন্তু কখনো মহিলাদের নিয়ে চিন্তা করিনি। সংবিধানের মূলনীতির কথা আমরা সেখানে আসছি যে প্রত্যেকটি মানুষের সমান অধিকার। এখানে কিন্তু বলা নেই মহিলাদের অধিকারটা পুরুষের চেয়ে কম। এই নারীর ক্ষমতায়ন কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনাকে 51% মানুষকে ভুলে যে 49% মানুষকে নিয়ে আলোচনা করলে আলোচনা আসার পূর্ণাঙ্গতা পাবে না। সুতরাং আমরা যে কাজটি আজ থেকে 8-10 বছর আগে পর্যন্ত করিনি, স্বাধীনতার 35 বছর পর্যন্ত করিনি, সেই কাজটি কিন্তু শুরু হয়েছে। আপনাদের তো সময় দিতে হবে। আওয়ামী লীগ আরো কিছুদিন ক্ষমতায় থাক, দেখবেন যে বৈষম্যের কথা বলছেন, যে দারিদ্রতার কথা বলছেন, যে কথাগুলো বলছেন, এগুলো থাকবে না। আমরা তো নাসিরনগর দেখি, উন্নয়ন দেখছি, কিন্তু আমরা নাসিরনগর অবশ্যই আমরা দেখি, আমরা উন্নয়ন দেখছি, কিন্তু গোবিন্দগঞ্জ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঁওতাল পল্লীতে আমরা রামও দেখছি। আমাদের বিপক্ষে যাচ্ছে কথাটা, আমরা রামও দেখছি, আমরা দেখছি। তো আওয়ামী লীগের সময় সব দেখবো কেন? আমরা অবশ্যই আওয়ামী লীগের সময় দেখবো। আওয়ামী লীগের সময় কি আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী সব লোক মারা গেছে, নাকি সমাজ থেকে দেশ ছেড়ে চলে গেছে? গেছে কি? যায়নি। তারা বাংলাদেশেই আছে, তারা বাংলাদেশে ঘাপটি মেরে আছে। আমরা যখন হোলি আর্টিজান দেখি, কিংবা শোলাকে আজকে আমরা বোমা ফুটতে দেখি, তখন কি আমরা মনে করি যে এটা আওয়ামী লীগে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যে সে বোমাটা ফাটিয়েছি? কোন পাগলও তো নিজের এলাকায়, নিজের বাড়িতে কখনো অন্যায় অবিচার করে না, তার পাশের বাড়িতে যে করে। এটা বুঝতে হবে। হ্যাঁ, আমি বলি যারাই অপরাধী হোক, যদি আমার দলের 2-4 জন লোক তার সাথে জড়িতও থাকে, তারও শাস্তি হতে হবে, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। সে যত ক্ষমতাশালী হোক না কেন, তার কোনো ক্ষমা নেই। কারণ সংবিধানের মৌলিক যেমন পুরুষ মহিলার ভেদাভেদ নেই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো কোনো ভেদাভেদ নাই। এই দেশের জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে, তারা ভাষা আন্দোলনের জীবন দিয়েছে, তারা বিভিন্ন সময় স্বাধীনতার যতগুলো আন্দোলন হয়েছে গণতান্ত্রিক, তারা জীবন দিয়ে। তখন তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলা হয়নি। আর ভালো সময়টা বলা হবে আওয়ামী লীগ ওই রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন মন্দিরের সংখ্যা বাড়ে, তখন পুজোয় লোকজনের সমাগম বাড়ে, সাথে সাথে ঈদের যে জামাত হয় সেই জামাতও বড় হয়ে যায়, এবং ঈদের মধ্যে মানুষের সৌহার্দ্য আরো বৃদ্ধি পায়।
আমরা বাংলাদেশকে দেখতে চাই না। বাংলাদেশ অবশ্যই, বিশেষ করে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা থাকে, অবশ্যই এটি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ এবং আমরা সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং আরো ভালো করার চেষ্টা করি আমরা। আপনি মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে একটা কথা বলেছেন, না আমি মনে করি না যে ওই মুক্তিযোদ্ধার তালিকা সবই ভুয়া। তবে হ্যাঁ, কিছু কিছু ভুয়া মুক্তিযোদ্ধা তার মধ্যে আছে, অবশ্যই তাদেরকে বাতিল করতে হবে এবং যে দাবিটি করা হয়েছে যে নেত্রী শেখ হাসিনার সময় একটি মুক্তিযোদ্ধার সঠিক লিস্ট হওয়া দরকার, সেটা অবশ্যই হবে বলে আমি মনে করি। সাথে সাথে আপনি যদি 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের যদি ঘোষণা দেখে থাকেন যে শহীদ বুদ্ধিজীবীদেরও তালিকা তৈরি হচ্ছে, এটা অবশ্যই জাতির জন্য দরকার। সাথে সাথে রাজাকার, আল বদর, আল শামস, ওই ইসলামী ছাত্র সংঘ যারা সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, শান্তি কমিটি, তাদেরও লিস্ট হওয়া দরকার এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের যেমন তাদের আত্মীয় স্বজন, নাতি নাতনিদের পর্যন্ত চাকরি দেওয়া হয়েছে, অবস্থা বুঝে তাদেরকে সেই সম্পদ বাজেয়াপ্ত যে কাজগুলো নেওয়া হচ্ছে, অবশ্যই সেগুলোকে আমরা সমর্থন করব। প্রফেসর ডক্টর শাহেদা, যে আমাদের শাসন করেছে মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ বহু বছর, 75-এর পরবর্তী সময়ে, এবং স্বৈরাচারী শাসক, সামরিক শাসক ক্ষমতা এসেছে, ফলে তারা মুক্তিযুদ্ধের ধারায় দেশকে গড়ে তোলেনি। যেটি এখন আওয়ামী লীগ করছে, সেই পূর্ববর্তী সরকারগুলো যদি সেটি করতো তাহলে দেশ আরো এগিয়ে যেত। আপনি একমত কিনা? আমি একমত অবশ্যই, কিন্তু এখানে আবার কতগুলি বিষয় আছে। যেমন বর্তমান সরকারের, যেটা উনি বারবার বলছেন যে বর্তমান সরকারের অর্জন আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যেরকম হয় যে এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা তেঁতুলের ফোঁটা পড়লে যেটা হয়, যেমন যত বড় বড় অঘটনগুলি ঘটছে সেগুলোর কিন্তু কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না, কোনো হলি আর্টিজানের মতো বা যেটা শোলাকে বোমাবাজির মতো বা কোনো রেজাল্ট, এবং সেইটার বিচার প্রক্রিয়া এত দীর্ঘ যে যারা এটার মধ্যে স্টেক হোল্ডার, যারা এটার মধ্যে ক্ষতিগ্রস্ত, তারা হয়তো অনেকে বিচার দেখেও যেতে পারে না, এত দীর্ঘসূত্রিতা। সুতরাং এখানে এই ব্যাপারে একটু সিরিয়াসভাবে দৃষ্টি দিতে হবে। আর যেটা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তি যখন ক্ষমতায় আসে, অবশ্যই আমরা যদি জানি, আমরা তো বলছি তারা স্বাধীনতা বিরোধী শক্তি, এবং সুতরাং তারা তাদের মতো করেই বলবে। না, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই দেশে রাজাকারদের গাড়িতে ফ্ল্যাগ উঠেছে, বাড়িতে ফ্ল্যাগ উঠেছে, যেই ফ্ল্যাগের অবমাননা আমি 71-এ নিজের চোখে দেখেছি। সুতরাং এটার তো কোনো ক্ষমা নেই, এটার কোনো ক্ষমা নেই, এটার কোনো বিচার নেই। কারণ এখনো যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধ দেখেছে, যারা মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত, সর্বস্ব হারিয়েছে, তাদের কিছু কিছু মানুষ এখনো জীবিত আছে। এরা হয়তো আর বেশি দিন থাকবে না, কিন্তু এখনো আছে, এখনো সময় আছে এই জিনিসগুলোকে সঠিক করার। এবং আমরা যদি জানি যে এই লোকটা দোষী, এই লোকটা মুক্তিযোদ্ধার, আমরা যদি রাজাকারদের ফাঁসি দেখতে পারি, আমরা যদি স্বাধীনতা বিরোধী, যুদ্ধ বিরোধী বা মানবতা বিরোধী লোকের ফাঁসি দেখতে পারি, তাহলে যারা ওই সময় এদেরকে পুনর্বাসন করেছিল তাদের কেন বিচার হবে না? এবং আমি যে কথাটা আগে বলেছি যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সত্যিকারের ইতিহাস কখনো জানবে না। কারণ যখন এই স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকে, তখন তারা এমনভাবে বই পুস্তক, পাঠ্যপুস্তক তৈরি করে যে বাচ্চারা সব কনফিউজ হয়ে যায় যে ভাই কী পড়ছিলাম, কি হচ্ছে আর কি হলো এটা, এবং একরকম পড়ে এসছি, আবার হঠাৎ করে পাঠ্যপুস্তক সব চেঞ্জ হয়ে গিয়ে সব নাম ধাম সব চেঞ্জ হয়ে সবগুলা তাদের মতো করে সাজিয়ে নেয়। এখন সুতরাং তাহলে একটা ব্যবস্থা নিতে হবে, যেমন আমাদের সংগঠন যেরকম পরিবর্তন করা যায় না, ইচ্ছা করলেই যখন তখনই পরিবর্তন করা যায় না। হয়েছে তো আমাদের সংবিধান যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, না সেটা মানে ছুঁড়ে ফেলা এক কথা, কিন্তু ইচ্ছা করলেই, কারণ ওটার একটা মেজরিটি আছে, প্রক্রিয়া আছে যেটার মধ্যে দিয়ে এটা পরিবর্তনটা হতেই পারে। কিন্তু যেমন তেমন যে কোনো সময় পাঠ্যপুস্তকের মতো তো পরিবর্তন হয় না। এমন একটা ব্যবস্থা করতে হবে যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য সুযোগ না হয় কোনো দলেরই না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে চেতনার যারা লোক, তারাও সঠিক এই ইতিহাসটা তুলে ধরবে, এবং যারা এটার বিপক্ষের, তাদেরকে সেই সাহস যেন না থাকে যে সেটাকে বিকৃত করার বা সেটাকে চেঞ্জ করার। কিন্তু আমরা দেখেছি বছর পর বছর মুক্তিযুদ্ধের ইতিহাস চেঞ্জ হয়েছে, ছোট বাচ্চারা একেবারে কনফিউজ থাকে যে আসল ইতিহাস কি। এবং এই প্রজন্ম যখন শেষ হয়ে যাবে, যারা মুক্তিযুদ্ধ দেখেছে, করেছে, সর্বস্ব হারিয়েছে, তারা যখন শেষ হয়ে যাবে, তখন আর এটাকে সঠিক করার লোক কই? কে বলবে যে আমি মুক্তিযুদ্ধ দেখেছি? আর দীর্ঘদিন যে প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, উনি কিন্তু খুব যুক্তিসঙ্গত একটা প্রশ্ন করেছেন যে তাহলে মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযোদ্ধাদের পরিবার, এটা সেটা, আমি তো উচ্চ পর্যায়ে চাকরি করেছি, আরে ভাই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন আমি কি করে বুঝবো যে কোনটা ভুয়া আর কোনটা আসল? সব মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আসছে। এখন তাহলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটাও ঠিক করতে হবে যে কোন সময়ের কোন
সময়ের মুক্তিযুদ্ধের সার্টিফিকেটগুলি আসল এবং কোন সময়টা ভুয়া, এটা তো আমাদেরকে ঠিক করতে হবে। কারণ চাকরিতে সবখানেই তো মুক্তিযোদ্ধা সন্তানদের একটা কোটা আছে এবং থাকা উচিত, কিন্তু সেটা আসল মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা থাকা উচিত। আমি আরেকটা কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নামে ভুইফোড়ের মতো সংগঠন, একটা বাণিজ্যিকরণ হয়ে গেছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ প্রজন্ম, মুক্তিযুদ্ধের 15 বছর পরে জন্মায় মুক্তিযুদ্ধ প্রজন্ম। আর তাহলে সঠিক করেন যে মুক্তিযুদ্ধ প্রজন্ম কারা? এখন আমার দাদা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাহলে কি আমি মুক্তিযুদ্ধ প্রজন্ম? আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাহলে কি আমি মুক্তিযুদ্ধ প্রজন্ম? এটা কিন্তু সঠিক করতে হবে, মুক্তিযুদ্ধ প্রজন্ম কারা। এবং মুক্তিযুদ্ধের নামে ছোট খাটো এরকম ধরনের সংগঠন নিজের পাশে নিজেরাই করছি, নিজেরাই চালাচ্ছি, এটাকে তো বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধটা তো কোনো বাণিজ্যিকরণ কোনো বিষয় না, এটা একটা চেতনা, এটা আমাদের বিশ্বাস। ঠিক তেমনিভাবে এই মুক্তিযুদ্ধটাকে ওইভাবে ধারণ করতে হবে, ওইভাবেই লালন করতে হবে। আজকে মুক্তিযুদ্ধটাকে জাস্ট ডিসেম্বর মাস আসলে আমরা সব দেশপ্রেমিক হয়ে যাই এবং তারপরে আমরা ভুলে যাই, তা না। মুক্তিযুদ্ধ আমাদের প্রতি নিঃশ্বাসে, আমাদের বিশ্বাসে এবং প্রতি কদমে এবং জীবনের প্রতি স্তরে মুক্তিযুদ্ধের একটা প্রভাব আমাদের উপরে থাকা উচিত, কিন্তু সেটা থাকে না, কারণ এই বাণিজ্যিকরণের কারণে। সেটি এই সংকটটি আসলে দায় কে নেবে? আমাদের 75-এর পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, দায় তো মূলত রাজনীতিবিদদেরকে নিতে হবে মূলত, কিন্তু দায় আমাদের সকলেরই আছে। যারা আমরা একটু বুঝি, যারা একটু লেখাপড়া জানি, তাদেরকে একটু দায় নিতে হবে। যেমন ধরেন আমরা স্বৈরাচার সরকারের সাথে কথা বলি এবং তার তো খেতাবি স্বৈরাচার সরকার, কিন্তু আজকে এরশাদ কিন্তু বর্তমান সরকারের সাথে আছে এবং ভালোভাবেই আছে, ওনার মন্ত্রীরাও আছে সরকারে। তাহলে কেন আছে? তাহলে আমি কি কনফিউজ হয়ে যাবো যে ভাই আমরা তো এই লোকটাকে এতদিন আমরা স্বৈরাচার বলতাম, আমরা একে গণতন্ত্র হত্যাকারী বলতাম, তাহলে একটা গণতান্ত্রিক সরকারের সাথে কি করে থাকে? সো এই জিনিসগুলা আমাদেরকে ভেবে দেখতে হবে। প্লাস হলো যে এই যারা স্বাধীনতা বিরোধী যারা, তারা তো ভোটেই আসে, তাদের মতো করে তারা ভোটে আসে, তো তারা কারা তাদেরকে ভোট দিচ্ছে? ডক্টর হাবিব মিল্লার খুব গুরুত্বপূর্ণ কথা যে এই স্বাধীনতা বিরোধীরা কেন ভোটে জয়লাভ করে, তারা আবার রাষ্ট্র ক্ষমতায় কিভাবে আসতে পারে, তারা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তির ইতিহাস কিভাবে পাল্টে দিতে পারে। আর মুক্তিযুদ্ধ এটি একটি চেতনার ব্যাপার, যেটি বলছেন যে এটা আনুষ্ঠানিকতার ব্যাপার না, সংগঠনের ব্যাপার না, সেই জায়গাটি আসলে সেই আশাবাদী দিকটি আমরা একটু আগে আলোচনা করেছি। কিন্তু যে কয়টি ব্যাপার, একটি হচ্ছে যে আমাদের অনেক অর্জন আছে, সেগুলো স্বীকার করছে এবং ছোটখাটো কারণে সেই অর্জনগুলি একটু যেন কেমন হয়ে যায় যদি আমরা অর্জনগুলি, ওই যে তেঁতুলের কথা বললেন, কথাটা কিছুটা সত্যি হলো, এই কথা তো ঠিক যে যখন আমরা হলি আর্টিজান কিংবা শোলাকিয়ায় হয়, তখন কিন্তু দেখা যায় অপরাধীরা ধরা পড়েছে, অপরাধীরা অনেককেই কিন্তু এ দুনিয়াতে আর নেই। এবং অপরাধ সংগঠিত করার আগেই কিন্তু মিরপুর বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন কিংবা চিটাগাং বলেন কিংবা ঢাকার অনেক জায়গাতেই কিন্তু সেই অপরাধের বিচারের দীর্ঘসূত্রিতার কথা বলেছে, বিচারের দীর্ঘসূত্রিতা, দ্রুত বিচার কেন আমরা পাই না? বিচারের দীর্ঘসূত্রিতা কারণটি তো ওইখানেই। পাকিস্তান আমল থেকে শুরু করে এ পর্যন্ত যারা স্বাধীনতা বিপক্ষের শক্তি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল এই বাংলাদেশে, তারা বিচার বিভাগকে কখনোই মাথা তুলে দাঁড়াতে দেয় নাই। এই না দেওয়ার কারণে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে। দেশে সুবিচার, বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার হত্যাকাণ্ডে বিচার হয়নি 42টি বছর বা 41টি বছর। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে 46-45টি বছর তাদের বিচার হয়নি, কিন্তু বিচার শুরু হয়েছে, সুবিচার শুরু হয়েছে বাংলাদেশে। এটা চলতেই থাকবে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা ক্ষমতায় থাকে, আর যদি না হয় তাহলে আগের অবস্থায় ফিরে যাবে, আর জনগণের ভোটেই তারা চলে আসে। এই কথাটাও কিন্তু সত্য। স্বাধীনতা যুদ্ধের সময় যদিও শুধুমাত্র অল্প সংখ্যক লোক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এর সাথে আমি সম্পূর্ণ একমত। 2-4টি রাজাকার, আল বদর, আল শামস কিংবা ওই তাদের সমর্থকরা, শান্তি বাহিনীরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু আপামর জনসাধারণ, সারা বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এরপরও কিন্তু দেখা যাচ্ছে কোন ঘটনার কারণে হয়তো স্থানীয় একজন দর্শক আছেন, অপেক্ষা করছেন, একটু হতে চাই, আসবো আপনার কাছে। দর্শক কি আছেন বলুন আপনার পরিচয় দিয়ে। জি, আমার নাম শাহজাহান শিকদার। জি, হ্যাঁ, আমি বিক্রমপুরের লৌহজন থানায় কাজীর পাগলা ইউনিটের একজন মুক্তিযোদ্ধা। জি বলুন। এখন আমার কথা হলো যে আমি মুক্তিযোদ্ধা হয়েও আজ পর্যন্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, এই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইনি। দীর্ঘদিন প্রবাসে ছিলাম অবশ্য, কিন্তু এখন এই অফিস ওই অফিস ঘুরছি, কিন্তু তারা এমন একটা ভাব করছে যাচাই বাছাই যাচাই বাছাই যাচাই বাছাই। এটা কি হলো ভাই? একটা সার্টিফিকেট পেয়েছিলাম, সেটারও ভ্যালু দিচ্ছে না এরা। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে কথা বলছিলাম যে যাচাই বাছাই প্রসঙ্গটি এসছে, যে অনেক ভুয়া নকল মুক্তিযোদ্ধা বের হচ্ছে।
সেই গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের সাথে থাকুন। জি, আপনি বলছিলেন। আমি বলছিলাম যে তারা স্বাধীনভাবে এদেরকে ভোট দেয়, কথাটা কিন্তু বেঠিক নয়। আপনি দেখেন আমেরিকার নির্বাচনে সারা বাংলাদেশের লোক না, সারা পৃথিবীর লোক ভাবছিল হিলারি ক্লিন্টন হয়তো জিতে যাবে, কিন্তু সেই আমেরিকান লোক যিনি কিন্তু ভোট দিয়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছে। এখন জনগণের কথা তো আসলে সত্যিকারের মন বোঝা তো খুবই কঠিন। এই যে দেশে এত স্বাধীনতার পক্ষের শক্তিদের ব্যর্থতা কিনা, যে তাদের কারণে এই বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। একটা দেশ দেখান যে দেশে শুধুমাত্র একটা দলই সঠিকভাবে ক্ষমতায় টিকে আছে। আপনারা মালয়েশিয়ার কথা বলতে পারেন যে অনেক বছর টিকে আছে, কিংবা সিঙ্গাপুরের কথা, কিন্তু সেটা কিন্তু সঠিক গণতান্ত্রিক পন্থায় কিনা সেটা কিন্তু ঠিক নয়। সুতরাং আমি মনে করি যে সমস্ত গণতান্ত্রিক দেশে মানুষের অধিকার আছে তার নেতা নির্বাচন করার, মানুষকে সেই অধিকারটুকু দিয়ে রাখুন। কারো ব্যর্থতা কারো সফলতা সেটা জনগণ বুঝবে, জনগণের দায়ভার ছেড়ে দিন। ব্যক্তিগতভাবে দায়ভার নেওয়াটা কারো পক্ষে আসলে ঠিক হবে না। জি, আবার একজন দর্শক আছেন, দুঃখিত সংযুক্তি কেটে গেছে। এই সূত্রে একটু কথা বলতে চাই যে এটা তো আমরা অস্বীকার করার উপায় নেই যে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে এই আমাদের দেশের জনগণ যারা হয়তো মুক্তিযুদ্ধ করেছে তারাও ভোট দিয়েই ক্ষমতায় আনছে, এবং সেই স্বাধীনতা বিরোধী দলের মধ্যেও কিন্তু মুক্তিযোদ্ধা আছেন। তো যদি মুক্তিযুদ্ধের চেতনা যদি আমরা সেইভাবে সারাটা দেশের মধ্যে এবং প্রতিটি বালুকণার মধ্যে আমরা যদি দিতে পারতাম, আমি কোনো দলকে দায়ী করছি না, কোনো বিশেষ ব্যক্তিকে দায়ী করছি না, আমাদেরই এটা ব্যর্থতা। এই দেশের স্বাধীন নাগরিকদের আমাদেরই এটা ব্যর্থতা যে আমরা প্রতিটি বালুকণার মধ্যে আমরা এই চেতনা দিতে পারি। কিন্তু একটি প্রশ্ন আছে যে ভোটে হয়তো স্বাধীনতা বিরোধীরা নির্বাচিত হচ্ছে, কিন্তু যখন সামরিক অধিকারের বলে রাষ্ট্র ক্ষমতায় এসে যখন স্বাধীনতা বিরোধী মতামতকে চাপিয়ে দেওয়া হয় বা নীতিকে বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রে আসলে জনগণের ভূমিকা কতটা থাকতে পারে বা কতটা সেই প্রতিনিধি ভূমিকায় জনগণ অবতীর্ণ হতে পারে? আমরা আসবো এই প্রশ্ন নিয়ে আপনার কাছে, একটু বিরতি থেকে আসতেছি। দর্শক থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতির পর আবারও আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি এবং সাথে থাকবার জন্য ধন্যবাদ। জনাব শাহেদ, আপনার কাছে আসতে চাই যে রাষ্ট্র ক্ষমতায় যখন জেকে বসে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, সেখানে ৭১ পরাজিত শক্তিকে রাজনীতি করবার অধিকার দেওয়া হয়, চিহ্নিত রাজাকারকে মন্ত্রী বানানো হয়, তাদের গাড়িতে জাতীয় পতাকা ওঠে। যখন রাষ্ট্রীয় পর্যায়ে এই উদ্যোগ থাকে বা এই অবস্থান থাকে, তখন জনগণ আসলে তো অনেকটা অসহায় হয়ে পড়ে কিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা সত্ত্বেও? আপনি কি মনে করেন? জনগণ সবসময় অসহায়, কারণ রাষ্ট্রযন্ত্রের কাছে এবং তাদের যে মেশিনারিজগুলি আছে, তাদের যে ইনস্টিটিউশনগুলি আছে, সেগুলির কাছে সাধারণ জনগণ অসহায়। এখন যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু তার সর্বোচ্চ ক্ষমতাটুকু ব্যবহার করে, এবং যে সেটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেন আর বিপক্ষের শক্তি বলেন বা সেনাবাহিনীর লোকজনই বলেন, একই কথা। যে এরশাদ সাহেব 9 বছর উনি দেশ চালিয়েছেন, তবে দেশ চালাননি, উনি আমার একটা ভাব ছিল যে উনি দেশের মালিকই উনি। তো কী করবে জনগণ? এবং তখন কিন্তু এরশাদ সাহেবের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই আন্দোলন করেছে, তারপরে উনি 9 বছর ছিলেন, কারণ ক্ষমতা ওনার কাছে যখন তখন। কিন্তু এই যে সিস্টেমটা আমাদের দেশে ডেমোক্রেসি বা গণতন্ত্র যেভাবে আছে, যে যেই দল ক্ষমতা আছে অন্য দলকে নিপীড়ন করো, যেই দল এটা শুধু এক দলের ব্যাপারে না, সবার ব্যাপারে। যে যখন ক্ষমতায় বসে বাকি যারা ক্ষমতার বাইরে তাদের সমস্ত অধিকার হরণ করো এবং তাদেরকে নিপীড়ন করো। এই সিস্টেমটাকে তো দূর হতে হবে, মানুষের সাহস থাকতে হবে প্রতিবাদ করার। আর বর্তমানে তো সবচেয়ে ভালো অবস্থা, কারণ বাংলাদেশে একটি মাত্র দল আছে এখন, আওয়ামী লীগ। সো এই বর্তমানে যে একটি মাত্র দল আছে আওয়ামী লীগ, এটা কিন্তু আওয়ামী লীগের দোষ না, এটা হচ্ছে যারা আওয়ামী লীগের বিরোধী শক্তি তাদের ব্যর্থতা। তারা কিছু করতে পারে না, রাইট কথাটা বলতে পারে না, জনগণের পক্ষের কোনো কথা বলতে পারে না। এখন বিএনপি জামাত দল যদি জনগণের পক্ষে কথা বলে, জনগণের পক্ষে কর্মসূচি দেয়, তারা ঈদ চাঁদ দেখে কর্মসূচি করে, তো তারা ঈদ চাঁদ দেখে কর্মসূচি করলে জনগণের কি আসবে যাবে? জনগণের কষ্ট তো জনগণের কাছে থেকে যাবে, কারণ বিরোধী দল হচ্ছে একটা ছায়া সরকার। তারা সরকারকে, অনেক সময় সরকার বুঝতে পারে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা তাদের ক্ষমতা নিয়েই তারা করছে, হয়তো তারা ঠিক মনে করেই করছে, কিন্তু বিরোধী দলের কাজ হচ্ছে ওটা বুঝিয়ে দেয়। আমরা অন্যান্য দেশে দেখি যে বিরোধী দল তো একেবারে তোলপাড় করে দেয় একটু 19 থেকে 20 হলে। সেখানে আমাদের দেশে কি দেখছি, ও বিরোধী দল এতই দুর্বল, এতই দেউলিয়া, এতই সিংহের সামনে একটা ইঁদুরের সমান মত হলো এখনকার বিএনপি। তো বিএনপি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন সেই তুলনায় এখন হচ্ছে সবচেয়ে তাদের দেউলিয়া অবস্থা, একেবারে দেউলিয়া অবস্থা। ছোট করে একটু বলেন না, এর কারণ হলো নেতৃত্বের দুর্বলতা। যার এসি রুমে বসে ওই আন্দোলন করবে, এসি রুমে বসে সবকিছু করবে, আর আরেকজন টাই স্যুট পরে লন্ডন থেকে ভিডিও ফুটেজ পাঠাবে। দিস ইজ নট পলিটিক্স। এই নেতৃত্বে তো বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল, 2 দুবার প্রধানমন্ত্রী ছিলেন,
আমি এটাই বলবো যে 91-তে তো প্রথম বিএনপি ক্ষমতায় আসলো, তখন আমাদের ভাগিনা ভাতিজারা ছোট ছিল, খুব বেশি মানে দুর্নীতি করার সুযোগ হয়নি। যখন 2001-এ আবার 2001-এ আবার ক্ষমতা আসলো, তখন আমাদের ভাগিনারা বাবারা সব বাবাজি হয়ে গেছে, তখন সুতরাং হাওয়া ভবন বাতাস ভবন করার সুযোগ হয়েছে। এই হাওয়া ভবনটা প্রতিষ্ঠিত হতে দেওয়াই হলো বিএনপির নেতৃত্বের সবচেয়ে বড় দুর্বলতা, কারণ একটা প্যারালাল গভর্নমেন্ট চলতে পারে না দেশে। ধন্যবাদ। যে দেশে এখন একটি মাত্রই রাজনৈতিক দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এটি আপনি যদি পত্রপত্রিকা দেখে থাকেন, আগামীকালকে 18 ডিসেম্বর আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন গঠন করার জন্য বিএনপিকে ডেকেছে এবং পরবর্তী 4 দিনে আরও 4টি দলকে ডেকেছে। সুতরাং বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা, আমি যদি সংখ্যায় ভুল করে না থাকি, 39টি। এবং নিবন্ধিত মানে হচ্ছে যারা কোনোদিন হয় তাদের সংসদ সদস্য ছিল অথবা 1/2-এর বেশি ভোটার তাদেরকে ভোট দিয়েছে। সেই হিসেবে রাজনৈতিক দলের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু কম নয়। এখন রাজনৈতিক দল তো আওয়ামী লীগের তো এটা দায়িত্ব হয়নি যে অন্য সংগঠনকে শক্তিশালী করা। যে দেশ সংগঠন তাদেরকে শক্তিশালী করবে, তারা তাদের শক্তি অনুযায়ী তারা ক্ষমতার হিস্সা পাবে, নির্বাচনে যাবে, নির্বাচনের হিস্সা তারা পাবে। এখন যদি কেউ দুর্বল হয়ে পারে, কেউ সঠিকভাবে দাঁড়াতে না পারে, কিন্তু অন্য দলকে তো নির্যাতন করা, নিপীড়নের মুখে রাখা, তাদেরকে সমাবেশ করতে না দেওয়া, এটা তো আওয়ামী লীগের দায়িত্ব নয়। আমি আপনাকে বলতে পারি, বেগম খালেদা জিয়া 2008 থেকে 2014-এর মধ্যে, 2010 থেকে 2014-এর মধ্যে 11টি বড় বড় জনসভা করেছেন বিভিন্ন জেলায়, ওনাকে এবং ঢাকাতেও করেছেন, ওনাকে কখনোই বাধা দেওয়া হয়নি। কিন্তু যখনই দেখা যায় যে জনসভার সাথে বোমাবাজি জড়িত, জনসভার সাথে সন্ত্রাস জড়িত, জনসভার সাথে অবরোধ জড়িত, জনসভার সাথে 135 জনকে মানুষ মারা, পুড়িয়ে মারার একটা ষড়যন্ত্র, কিংবা হাজার হাজার মানুষকে পুড়িয়ে পঙ্গু বানানোর ষড়যন্ত্র, তখন তাদেরকে কতটুকু কি করতে দিতে হবে সেটা অবশ্যই সরকারকে নির্ধারণ করতে হবে। তবে সাথে সাথে এটাকে বলে রাখি, এই ধরনের ঘটনার চেয়ে বেশি ঘটনা সেই 66 বছরের দল আওয়ামী লীগে ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ ওইসব পুলিশের তোয়াক্কা করে নাই, আওয়ামী লীগ ওই অন্য সরকারি দলের তোয়াক্কা করে নাই। তাদের নেতা নেত্রীরা রাজপথে বেরিয়ে এসছে, মার খেয়েছে, কিন্তু রাজপথ ছাড়ে নাই। কিন্তু বিএনপির মতো ওই শার্ট প্যান্ট খুলে পুলিশ দেখে দৌড় দেওয়ার মতো এইরকম নেতা আওয়ামী লীগে ছিল না, শুধু বিএনপিতেই আছে। এর কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে 66 বছর থেকে তিলে তিলে গড়ে উঠেছে, সারা বাংলাদেশের সারা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাড়িতে আওয়ামী লীগের সমর্থক রয়েছে। বিএনপি যেহেতু হঠাৎ করে জিয়া রহমান ডাকলেন, একটা দল গঠন করলেন, সেই অবস্থায় পৌঁছে নাই, যদিও তাদের বয়স 35-40-এর কাছাকাছি পৌঁছে গেছে। সুবিধাবাদী লোকজন নিয়ে করলে এটাই হবে। আর যদি নিজের মন থেকে, অন্তর থেকে কেউ দলের সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই পুলিশের লাঠি, ওই সন্ত্রাসী ও দিয়ে কোনো দলকে ঠেকিয়ে রাখা যায় না, আওয়ামী লীগকে রাখা যায় না। আমি সবসময় একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। 21 বছর ঠেকিয়ে রাখা হয়েছে, ঠেকিয়ে রাখা হয়েছে, কিন্তু নিঃশেষ করা যায়নি। কিন্তু বিএনপির কথা চিন্তা করে দেখেন, মাত্র 2-3টা বালির ট্রাক, তার সবচেয়ে বড় নেত্রী বাড়ির সামনে, বিএনপি নিঃশেষ হয়েছে কি না সেটা আপনাদের বিবেচনার বিষয়। আমি শুধু 2-1 ঘটনা উল্লেখ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফিরতে দেওয়া হবে না 1/11-এর পরে। উনি সিদ্ধান্ত নিলেন প্লেনে করে দেশে আসবেন, লন্ডন থেকে দেশে এসে যা হয় দেশে হবে, দেশে বিচার হলে তার হবে, উনি সেই সাহসে আসলেন। এয়ারপোর্টে মাত্র কয়েকজন লোক ছিল, কিন্তু যখন দেখলেন ওনার প্ল্যানটা মাটি স্পর্শ করলো, কোথা থেকে মাটির নিচ থেকে লক্ষ লক্ষ লোক সেই এয়ারপোর্ট থেকে 32 নাম্বার পর্যন্ত ওনার যেতে 4 ঘন্টারও বেশি সময় লাগলো। ওই তখনও কিন্তু আর্মি ছিল ক্ষমতায়, তখন কিন্তু দলীয় সরকারও ক্ষমতায় ছিল না। ওই রক্তচক্ষুকে আওয়ামী লীগ কখনোই কেয়ার কোনোদিনও করে নাই, সেদিনও করে নাই। এর পরবর্তী ঘটনাগুলো তার সাক্ষী। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, 100 পুলিশ, 3-4টা বালির ট্রাক বাসার সামনে, ওই নেত্রীকে উদ্ধার করার জন্য, ওই নেত্রীকে 500 লোক, 200 লোক, 50 জন লোকের একটা মিছিল ঢাকা শহরে বের হয় নাই, সারা বাংলাদেশেও বের হয় নাই, এবং তার বাসার সামনে দিয়ে যাওয়ার সাহস পায় নাই। যে নেতাদের এই সাহস, তারা আর যাই হোক বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি করবে কারা? আমরা এতদিন পরে এসেও কেন স্বাধীনতার পক্ষ বা বিপক্ষ, আপনারাও আলোচনায় বলছেন, আমরাও প্রশ্ন রাখি, এই বিভাজন কেন আমাদের করতে হচ্ছে? আপনি কি মনে করেন? এখান থেকে উত্তরের উপায় কি? এখানে একটি মাত্র যে একটুখানি উনি উল্লেখ করেছেন যে সুবিধাবাদী, আমি কি পাবো। রাজনীতি কখনোই আমি কি পাবো বলে হয় না। রাজনীতিকে ভালোবাসতে হয়, দেশকে ভালোবাসতে হয়। আজকালকার তরুণ প্রজন্ম কিন্তু রাজনীতি বিমুখ,
ওদের এক কথাই বলে দেয় রাজনীতি ভালো না, রাজনীতিবিদরা ভালো না। সেদিনও একটা কিশোরী মেয়ে আমাকে ফোন করেছে অন্য একটা কারণে, তো সে বললো যে আমি রাজনীতিকে ঘৃণা করি। তখন আমি বললাম যে দেখো, রাজনীতি কখনো ঘৃণার পাত্র না। একজন রাজনীতিবিদ খারাপ হতে পারে, রাজনীতি কখনো খারাপ নয়। তো সুতরাং এভাবে করে আমাদের এই তরুণ প্রজন্মকে তো বোঝানোর কেউ নেই। আরেকটি কথা হলো যে বর্তমান রাজনীতিকে রুল করে, বর্তমান রাজনীতি নির্ভর করে স্বার্থ এবং অর্থ। অর্থ বলতে আমি কালো টাকা বোঝাই। যখনই রাজনীতি থেকে স্বার্থ মানে একটি চেয়ার, একটি পদ, আর অর্থ মানে কালো টাকা, রাজনীতি থেকে স্বার্থ আর অর্থ যখনই বিদায় করা যাবে তখনই রাজনীতিগুলা পরিষ্কার হবে। নতুন শিক্ষিত লোকেরা, বড় মনের মানুষরা, ভালো মানুষরা, আলোকিত মানুষরা রাজনীতিতে আসবে। শক্তি রাজনীতি করছে বাংলাদেশে না, করতে দেওয়া হয়েছে, সেই জন্য করছে। এবং রাজনীতি যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাদের রাজনীতি করার রাইট আছে, অধিকার আছে, সেই অধিকার তা কেড়ে নিতে পারে না। কিন্তু রাজনীতি কি রাজনীতি করছে সেটা তো দেখার অধিকার নিশ্চয়ই আছে। যখন প্রথম তারা ওই যুদ্ধ অপরাধীদের, রাজাকারদের গাড়িতে ফ্ল্যাগ দিয়েছিল, তখনই এটাকে প্রতিহত করা উচিত ছিল যে এটা এই দেশে চলতে দেওয়া যাবে না। যাকে খুশি তাকে মন্ত্রী বানান, যাকে খুশি তাকে ফ্ল্যাগ দেন, বাট এটা করতে দেওয়া যাবে না। কিন্তু সেটা তখন হয় নাই। তখনই যদি প্রতিরোধ করা হতো তাহলে এদের এত বড় গলা হতো না, কিন্তু হয়েছে। এখন যেটা আমি মনে করি যে আমাদের তো আগামীতে তাকাতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমি একটু আগেও বললাম যে অনেক অর্জন আছে, কিন্তু এই অর্জনটাকে আমাদের ঠিক তেমনি ভাবে উদারভাবে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা শেষ করছে। আগামীকাল অন্য বিষয়ে দেখা হবে। সে পর্যন্ত সকালে ভালো থাকুন আর মোহনার সাথে থাকুন। শুভরাত্রি।